আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সকলকে স্বাগতম। আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এমসিকিউ সমাধান করব আমরা। রাজশাহী বোর্ড 2025 এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এমসিকিউ সমাধান সেট ক। আমরা কোন সেটের সমাধান করব? সেট ক। শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর প্রশ্নে বলা আছে অংশীদারি চুক্তি ছাড়া একজন অংশীদার নিচের কোনটি প্রাপ্য হবে। মানে অংশীদারে যদি কোনো চুক্তি না থাকে, অংশীদারে কি কোনো চুক্তি নাই, তাহলে অংশীদার কি প্রাপ্য হবে? কি প্রাপ্য হবে? আচ্ছা, অংশীদার কি করে? অংশীদারের প্রতিষ্ঠানে সে কি করে? মূলধন সরবরাহ করে। কি করে? মূলধন সরবরাহ করে। তাহলে অবশ্যই সে কি পাবে? মূলধনের সুদ পাবে। তাহলে একের ক নম্বর উত্তর। একের কত? ক। মূলধনের মূলধনের সুদ। মূলধনের কি পাবে? সে সুদ পাবে। তাহলে আমরা একের কত উত্তর পাচ্ছি? ক সেটের একের ক, মূলধনের সুদ। 2 নম্বর দেখি আমরা, নিচের কোনটি কাল্পনিক সম্পদ? নিচের কোনটি কাল্পনিক সম্পদ? কাল্পনিক সম্পদ, ভুয়া সম্পদ, অলিক সম্পদ, এগুলো সবই কি? সবই হলো এক। যেটা কি সম্পদ? কাল্পনিক সম্পদ, যা কখনো ফিরে পাওয়া যাবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কাল্পনিক সম্পদ, কতে আছে সুনাম, খতে আছে শেয়ার অপহার, গতে আছে ট্রেডমার্ক, ঘতে আছে কপিরাইট। তাহলে এখানে উত্তর হলো খ, শেয়ার অপহার। উত্তর কি? খ। উত্তর খ, শেয়ার অবহার। শেয়ার অবহার। তাহলে আমরা এবার 3 নম্বরে যাব। শেয়ার হোল্ডারদের দায়। প্রশ্নে শেয়ার হোল্ডার দায় উদ্দীপক দেওয়া আছে। শেয়ার হোল্ডার দায় শেয়ার দ্বারা সীমাবদ্ধ, অসীম, মূলধন দ্বারা সীমাবদ্ধ। আমরা জানি যে শেয়ার হোল্ডার দায় অসীম না, কি না? অসীম না। শেয়ার হোল্ডার দায় হলো শেয়ার দ্বারা সীমাবদ্ধ এবং মূলধন দ্বারা সীমাবদ্ধ। তাহলে এখানে উত্তর পাচ্ছি আমরা খ নম্বর। উত্তর পাচ্ছি কত? তিনের খ। তিনের কত পাচ্ছি উত্তর? খ। খতে কি কি আছে? শেয়ার দ্বারা সীমাবদ্ধ। কি দ্বারা? শেয়ার দ্বারা সীমাবদ্ধ। তার মানে এখানে 1 ও 1, 2, 3। উত্তর দুটো আমরা লিখে নেই। শেয়ার শেয়ার দ্বারা সীমাবদ্ধ, শেয়ার দ্বারা সীমাবদ্ধ ও পরেরটা দেওয়া আছে মূলধন দ্বারা সীমাবদ্ধ। মূলধন দ্বারা সীমাবদ্ধ। তাহলে আমরা 3 নম্বর উত্তর পেয়ে গেলাম। আমরা এখন 4 নম্বরে যাই। 4 নম্বরে আছে উদ্দীপক। নিচের উদ্দীপকটি পড়ো এবং 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপক পড়ে কত কত অ্যান্সার দেওয়া লাগবে আমাদের? 4 ও 5। এখানে বলা আছে নিট বিক্রয় 42,000 টাকা। নিট বিক্রয় 42,000 টাকা, মোট লাভ 84,000 টাকা। এখানে বলা আছে নিট বিক্রয় 42,000 টাকা, মোট লাভ 8,400 টাকা। 8,000 কত? 400 টাকা। প্রারম্ভিক মজুদ 4,000 টাকা। 4,000 টাকা। সমাপনী মজুদ আছে 6,000 টাকা। সমাপনী মজুদ 6,000 টাকা। আমাদের কি করতে হবে? এখানে 4 ও 5 অ্যান্সার করতে হবে। 4 এবং 5। কত? 4 ও 5। এখানে বলছে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত? বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত? বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত? তাহলে আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণের সূত্র, বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান আমরা সূত্র জানি কি? আমরা জানি যে বিক্রয় থেকে কি বাদ দিতে হয়? আমাদের মোট লাভ বাদ দিতে হয়। বিক্রয় বিয়োগ মোট লাভ। তাহলে অঙ্কে আমরা বিক্রয় দেখতে পাচ্ছি 42,000। বিক্রয় কত আছে? 42,000। তাহলে 42,000 থেকে বাদ দিতে হবে কত আমাদের? 8,400। তাহলে কত পাচ্ছি আমরা? 33,600। 33,600 কত পাচ্ছি? 33,600। তাহলে আমরা 4 এ দেখতে পাচ্ছি খ নম্বর আছে 33,600। খতে আছে কত? 33,600। তাহলে উত্তর কোনটা আমাদের? 4 এর খ। 4 এর কি? খ।
4-এর ঘ। এরপর আমরা অ্যান্সার করব 5 নম্বরে। কোনটা অ্যান্সার করব? 5। 5-এ বলা আছে মজুদ আবর্তন অনুপাত কত? মজুদ আবর্তন অনুপাত কত? ওই তথ্য থেকে আমরা করব মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাতের সূত্র হলো বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ। ভাগ কি? গড় মজুদ। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু আমরা পেয়েছি। 4 নম্বরে কত পেয়েছি? 33,000 টাকা। কত টাকা? 33,600 টাকা। 33,000 কত টাকা পাইছি? 600 টাকা। আমাদের দরকার কি এখন? গড় মজুদ। কি মজুদ? গড় মজুদ। অঙ্কে প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ দুইটা দেওয়া আছে। তাহলে গড় মজুদ কিভাবে করা যায়? গড় মজুদ সমান সমান প্রারম্ভিক মজুদ প্লাস সমাপনী মজুদ ভাগ কত? 2 ভাগ 2। তাহলে আমরা প্রারম্ভিক মজুদ আছে অঙ্কে 4,000 এবং 6,000। কত আছে? 4,000 প্লাস 6,000। আর ভাগ করবো কত? 2 দিয়ে। তাহলে 4 6 10। 10-এর যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 5,000। কত হবে? 5,000। তাহলে আমরা 33,600 যদি 5,000 দিয়ে ভাগ করি তাহলে উত্তর আসবে আমাদের 6.72। 6.72 আমরা কি লিখবো? বার লিখবো। কি জন্য? এই যে আবর্তন যেহেতু আছে। তাহলে এটার উত্তর দেখতে পাচ্ছি আমরা 5-এর ঘ। 5-এর কত? 5-এর ঘ। উত্তর হলো 6.72 বার। ঠিক আছে? তাহলে আমরা 5 পর্যন্ত অ্যান্সার করলাম। আমরা এবার চলে যাব 6 নম্বরে। কয় নম্বরে? 6 নম্বরে। আচ্ছা, আমরা এগুলো বিষয় নিয়ে একটু, তোমরা উত্তরগুলো সবাই মিলাই দিও। আমরা যাব এবার 6 নম্বরে। 6 নম্বর। 6 নম্বরে দেখতে পাচ্ছি আমরা উদ্দীপক দেওয়া আছে। এখানে একটা কি দেওয়া আছে? উদ্দীপক দেওয়া আছে। স্বামী কোম্পানি অনুমোদিত শেয়ার সংখ্যা 20,000 টাকা। স্বামী কোম্পানির অনুমোদিত শেয়ার সংখ্যা হলো 20,000 টাকা। কত টাকা? 20,000 টাকা। যা প্রতিটি 10 টাকা মূল্যে বিভক্ত। ইস্যুকৃত শেয়ার মূলধনের পরিমাণ অনুমোদিত মূলধনের 90% এবং বিলিকৃত শেয়ারের মূলধনের পরিমাণ ইস্যুকৃত শেয়ারের মূলধনের পরিমাণের 70%। কত পার্সেন্ট? 70%। বিলিকৃত শেয়ার মূলধনের পরিমাণ কত? এখানে আমাদের চাইছে কি? আগে আমাদের দেখা যাচ্ছে যে এখানে আছে 20,000 শেয়ার। আমাদের অনুমোদিত শেয়ার আছে কত? 20,000। এর আগে কত পার্সেন্ট আমাদের ইস্যুকৃত? 90%। এর কত পার্সেন্ট? 90%। তাহলে 90 ভাগ আমরা 100 দিই। তাহলে 9 দুগুণ 18, 1,80,000। 1 লাখ কত হচ্ছে? 80,000। এটা আমাদের ইস্যুকৃত। এটা আমাদের কি? ইস্যুকৃত। এখন বলছে ইস্যুকৃত শেয়ারের বলছে বিলিখিত শেয়ার মূলধনের পরিমাণ ইস্যুকৃত শেয়ারের আবার 70%। তাহলে ইস্যুকৃত এখানে 1,80,000 আছে, এর আবার কত পার্সেন্ট করতে হবে? 70%। কত পার্সেন্ট? 70%। তার মানে 70 তে গুণ আর 100 দিয়ে ভাগ। তাহলে আমরা এখানে হচ্ছে গুণ করলে হবে 1,26,000। গুণ করলে কত হবে? 1,26,000। তাহলে আমরা 1,26,000 উত্তর দেখতে পাচ্ছি 6 নম্বরের ঘতে। 6-এর কত? ঘ। ঘর উত্তর কত? 1,26,000। এটাই আমাদের কি? উত্তর। তাহলে আমরা চলে যাই নাম্বার 7-এ। কত নাম্বার? 7 নম্বরে। 7 নম্বরে দেখতে পাচ্ছি কোনটি মালিকানা সত্ত্বের অংশ? কোনটি মালিকানা সত্ত্বের অংশ? আচ্ছা, মালিকানা সত্ত্ব কি? ওই রিলেটেড যে জিনিসটা সেটাকে তো মালিকানা সত্ত্ব বলে। তাহলে এখানে 7 নম্বর আমরা পাচ্ছি যে কোনটি মালিকানা সত্ত্ব। এখানে উত্তর দেওয়া আছে সাধারণ সঞ্চিতি, ঋণপত্র, বকেয়া বেতন, অনুপার্জিত আয়। এখানে ঋণপত্রও দায়, বকেয়া বেতনও দায়, অনুপার্জিত আয়ও কি? দায়। তাহলে একমাত্র মালিকানা সত্ত্বের অংশ পাচ্ছি আমরা সাধারণ সঞ্চিতি। কি পাচ্ছি আমরা? সাধারণ সঞ্চিতি। যেটা 7-এর পথে আছে। সাধারণ সঞ্চিতি। সাধারণ কি? সঞ্চিতি। আচ্ছা, আমরা 8 নম্বরে দেখি কি আছে। 8 নম্বর প্রশ্নটাতে এখানে দেওয়া আছে তরল সম্পদ
মাইনাস মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ। অগ্রিম খরচ। এখানে মনে হচ্ছে যে প্রশ্নটা ভুল আছে। কি আছে? ভুল আছে। এখানে তরল সম্পদ না হয়ে যদি এখানে চলতি সম্পদ হতো, কি হতো? চলতি সম্পদ। তাহলে আমাদের উত্তর হতো ঘ, 8 ঘ হতো, যে তরল সম্পদ হতো। যেহেতু এখানে চলতি সম্পদ নাই, তরল সম্পদ আছে, সেহেতু এটা উত্তর এখানে কোনোটাই নাই। এখানে আমরা স্টেট চিহ্ন রেখে দিলাম যে 8 উত্তর কোনোটাই নাই, কারণ এখানে তরল সম্পদের এখানে যদি চলতি সম্পদ হতো তাহলে উত্তর ঘ হতো। 8 কি হতো? ঘ হতো, তরল সম্পদ। 8 পর আমরা দেখি 9 নম্বর। 9 কি বলা আছে? বলা আছে যে নিট বিক্রয় 42,000 টাকা। নিট বিক্রয় কত টাকা? 42,000 টাকা। মোট লাভ 10,500 টাকা এবং পরিচালন খরচ 2,100 টাকা। নিট লাভের হার কত? কি লাভের হার কত? নিট লাভের হার কত? তাহলে আমাদের একে আগে কি করতে হবে? এখানে নিট লাভ বের করে নিতে হবে। আমাদের মোট লাভ আছে, আমাদের মোট লাভ আছে অঙ্কে, মোট লাভ আছে 10,500। 10,500 এর থেকে আমরা কি করব? পরিচালন ব্যয় বাদ দেব। পরিচালন ব্যয় বাদ। পরিচালন ব্যয় কত? 2,100 বাদ দিব আমরা। কত বাদ দেব? 2,100 বাদ। তাহলে আমাদের কত হচ্ছে? 10 থেকে 2 বাদ দিলে হয় 8, 8,000 আর 500 থেকে 100 বাদ দিলে 8,400। কত হবে আমাদের? 8,400। তাহলে আমাদের এটা কি বের হলো? এটা আমাদের নিট লাভ বের হলো। নিট লাভ, নিট লাভ 8,400। আমাদের এখন দরকার কি? নিট লাভের হার। নিট লাভের হার। তাহলে আমরা সূত্র জানি কি? নিট লাভের হার সমান সমান উপরে দিব আমরা কি? নিট লাভ। তাহলে নিট লাভ কত? 8,400। আর নিচে নিট বিক্রয়। নিট বিক্রয় কত আছে? এখানে 42,000 আছে। কত হাজার? 42,000। এই কত পার্সেন্ট আমাদের করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা দেখা যাবে যে অঙ্কে আমরা ক্যালকুলেটর তোমরা করে নাও, তাহলে দেখবে যে 20% উত্তর পাবে। কত পাবে? 20%। তাহলে 9 এর উত্তর 20% আছে খতে। 9 এর খতে আছে 20%। কত পার্সেন্ট? 20%। তোমরা আশা করি উত্তরটা মিলাই নেবা। অঙ্ক আমি এখানে সমাধান করে দিলাম। 20%। 9 পরে চলে যাবো আমরা 10 নম্বরে। কোথায় যাব? 10 নম্বরে। 10 নম্বরে থিওরি রিলেটেড, কিন্তু অনুপাত বিশ্লেষণ থেকে আসছে। 10 নম্বর আমরা দেখতে পাচ্ছি কোনটি ও কোন অনুপাতটি দীর্ঘমেয়াদী সচ্ছলতা নির্দেশ করে। দীর্ঘমেয়াদী বলতে যেটা অনেকদিন ধরে থাকবে সেটাই তো দীর্ঘমেয়াদী। এখানে বলছে কোন অনুপাতটি দীর্ঘমেয়াদী সচ্ছলতা নির্দেশক, মানে প্রতিষ্ঠানটা দীর্ঘমেয়াদী বা মানে অনেকদিন ধরে সচ্ছল থাকবে কিনা সেটা কি দ্বারা বোঝা যায়? এখানে উত্তরে আছে চলতি অনুপাত, এটা হবে না। দায় মালিকানা অনুপাত, এটাও হবে না। মূলধন গিয়ারিং অনুপাত, নিট মুনাফা অনুপাত। উত্তর হবে মূলধন গিয়ারিং অনুপাত। এটা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানকে সচ্ছল রাখে। তাহলে উত্তর হবে গ। উত্তর কোনটা? গ। আমাদের কি? মূলধন গিয়ারিং অনুপাত। মূলধন গিয়ারিং গিয়ারিং অনুপাত। এরপর আবার 11 নম্বর দেখব। কত নম্বর? 11 নম্বর কি আছে? 11 নম্বর আছে আগুনে বিনষ্ট পণ্য হিসাবভুক্ত করা হলে। আগুনে বিনষ্ট পণ্য মানে প্রতিষ্ঠানের একটা ক্ষতি হয়ে যাচ্ছে। আগুনে বিনষ্ট, প্রতিষ্ঠানে যদি পণ্য পড়ে যায় তাহলে আগুনে বিনষ্ট হয়ে যাচ্ছে, তাহলে প্রতিষ্ঠানে কি ক্ষতি হচ্ছে না? বলছে আগুনে বিনষ্ট পণ্য হিসাবভুক্ত করা হলে কি হবে? আচ্ছা, আমাদের যদি ক্ষতি বা খরচ হিসাবভুক্ত করা হয় তাহলে নিট মুনাফা কি থাকবে? না, নিট মুনাফা কমে যাবে। প্রতিষ্ঠানে কি মুনাফা থাকে? কমে যাবে না খরচ হলে? হ্যাঁ, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে 1 নম্বরটা হবে নিট মুনাফা কমে যাবে। আচ্ছা, সম্পত্তির পরিমাণ কমে যাবে। সম্পত্তির পরিমাণ কি কমে যাবে? যেহেতু আগুনে বিনষ্ট পণ্য আছে আমাদের। আর লাস্টে বলা আছে কি? খরচ বৃদ্ধি পাবে। কি বাড়বে? খরচ আমাদের বাড়বে। কি বাড়বে? খরচ বাড়বে। তাহলে আমাদের এখানে উত্তর কি? 1, 2, 3 সবগুলাই। তাহলে উত্তর আমাদের 11 ঘ। 11 ঘ। 1, 2 ও 3। আচ্ছা, আমরা 12 নম্বর দেখি। 12 নম্বরে কি বলা আছে? 12 নম্বর আমরা দেখতে পাচ্ছি অনাদায়ী পাওনা সঞ্চিতি ব্যবসায়ের কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি ব্যবসায়ের কি? আয়, ব্যয়, দায় না বিপরীত সম্পদ? বিপরীত সম্পদ। কোনো খরচকে আমরা যদি সঞ্চিতি করে রাখি, সঞ্চিতি করে রাখি তাহলে সেটা কি হয়ে যায়? বিপরীত সম্পদ হয়ে যায়। তাহলে সেটা কি হয়ে যায়? বিপরীত সম্পদ হয়ে যায়।
তাহলে 12 গ বিপরীত সম্পদ। আমাদের 12 পর্যন্ত আনসার করলাম, আমরা এবার 13 নম্বরে যাব। 13 তো দেখতে পাচ্ছি অঙ্ক দেওয়া আছে, বলছে মোট ব্যয় 3 লাখ টাকা হলে বিক্রয়ের উপর লাভের হার, মোট ব্যয় 3 লাখ টাকা, বিক্রয় মূল্যের উপর লাভের হার 25% হলে মুনাফা কত? এখানে আছে মোট ব্যয়, মোট ব্যয়, মোট ব্যয় আছে 3 লাখ, কত লাখ? 3 লাখ। তাহলে মোট ব্যয় আছে 3 লাখ, বিক্রয় মূল্যের উপর লাভের হার, কিন্তু লাভের হার দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর লাভের হার আছে কত পার্সেন্ট? 25%। তাহলে অবশ্যই একটা প্রতিষ্ঠানের মোট ব্যয়ের পরে তো মুনাফা যোগ হওয়ার পর তো বিক্রয় হয়, কিন্তু লাভের হার হচ্ছে কি? বিক্রয় মূল্যের উপর 25%। তাহলে আমরা যেটার উপর হার ধরতে বলে তার কত মনে করবো? 100% মনে করবো। কত পার্সেন্ট মনে করবো? 100%। তাহলে অবশ্যই মোট ব্যয়ের থেকে কম হবে। তাহলে 25% লাভ সহ তো বিক্রয় তৈরি হয়েছে, তাই না? তাহলে মোট ব্যয় মনে করবো আমরা 75%। কত পার্সেন্ট? 75%। তাহলে 3 লাখে আমরা ভাগ করবো 75 দিয়ে, কত দিয়ে? 75 দিয়ে। আর গুণ করবো কত দিয়ে? আমরা মুনাফা যেহেতু দরকার, 25 দিয়ে গুণ করবো, কত দিয়ে? 25 দিয়ে। তাহলে দেখো 3 25 75, তাহলে 3 দিয়ে কাটলে হয় এখানে 1 লাখ। কত লাখ হয়? 1 লাখ। তাহলে আমাদের উত্তর হবে 13 ঘ, ঘতে আছে 1 লাখ, ঘতে কত আছে? 1 লাখ, 1 লাখ টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি ঘর কত পেলাম? উত্তর 1 লাখ টাকা। 13 ঘ 1 লাখ। এবার আমরা 14 নম্বর দেখবো। 14 থিওরি আসছে। 14তে বলছে অংশীদারি ব্যবসায় নিবন্ধন দ্বারা কোনটি ঘটে? অংশীদারি ব্যবসায় নিবন্ধন দ্বারা কোনটি ঘটে? এখানে উত্তর আছে আইন সত্তার সৃষ্টি হয়, খরচ বাড়ে, খরচ কমে, দাম কমে। এখানে অংশীদারি ব্যবসায় নিবন্ধন দ্বারা হয় আইন সত্তার দ্বারা সৃষ্টি হয়। এটা কি হয়? আইন সত্তার সৃষ্টি হয়। তাহলে 14 ক, 14 ক আইন সত্তার সৃষ্টি হয়, আইন সত্তার সৃষ্টি হয়, আইন সত্তার সৃষ্টি হয়। এরপর আমরা 15 নম্বরে দেখি। 15 নম্বরেও থিওরি। নিচের কোনটি অংশীদারি ব্যবসায়ে বাধ্যতামূলক, মানে যেটি ছাড়া অংশীদারি ব্যবসায় হবে না। নিচের কোনটি অংশীদারি ব্যবসায় বাধ্যতামূলক? আমরা তাহলে অংশীদারি ব্যবসায় বাধ্যতামূলক হলো চুক্তি। অংশীদারি ব্যবসা বাধ্যতামূলক কি? চুক্তি। তাহলে 15 উত্তর হলো গ, চুক্তি। চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। তাহলে এখানে অংশীদারি ব্যবসার বাধ্যতামূলক কি লাগে আমাদের? চুক্তি লাগে। আচ্ছা, 15 পরে আমরা অপর বিষয়ে যাই, 16 নম্বরে চলে যাব। 16 নম্বরে আমরা দেখতেছি বেতন ও মজুরি থেকে আসছে। কোথা থেকে আসছে? বেতন মজুরি থেকে। কোন একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান দৈনিক 8 ঘন্টা স্বাভাবিক কর্মঘন্টা হারে কাজ করে, মানে দৈনিক তারা কত ঘন্টা করে কাজ করে? 8 ঘন্টা করে, মানে এটা প্রতিদিনের তাদের কাজ। কয় ঘন্টা? 8 ঘন্টা। স্বাভাবিক কর্মঘন্টা হারে কাজ করতে হয়, ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি 10 টাকা। তার মানে আমরা ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি পাবে কত টাকা? 10 টাকা করে। স্বাভাবিক মজুরি হার, মজুরি ঘন্টা প্রতি পাবে 10 টাকা। কয় টাকা করে? 10 টাকা হারে। স্বাভাবিক মজুরি 10 টাকা হারে, 10 টাকা হারে কোন এক সপ্তাহে 7 দিন কারখানা 70 ঘন্টা চালু ছিল। কয় ঘন্টা ছিল? 70 ঘন্টা। ওভারটাইম মজুরি হারের স্বাভাবিক, বলছে ওভারটাইম মজুরি হার স্বাভাবিক মজুরি হারের দ্বিগুণ। স্বাভাবিক মজুরি হারের কি? দ্বিগুণ। তার মানে স্বাভাবিক মজুরি হার কয় টাকা করে? 10 টাকা করে। তাহলে আমার ওভারটাইম কত হবে? ওভারটাইম মজুরি হার 20 টাকা। কয় টাকা হবে? 20 টাকা। তাহলে কার্যঘন্টা 8 ঘন্টা, স্বাভাবিক মজুরি হার 10 টাকা, ওভারটাইম মজুরি হারের দ্বিগুণ, তাহলে কয় টাকা হবে? 20 টাকা হবে। কয় টাকা হবে? 20 টাকা। তাহলে প্রথমে বলছে সাপ্তাহিক মূল মজুরির পরিমাণ কত? সাপ্তাহিক মূল মজুরির পরিমাণ কত? তাহলে এক সপ্তাহে যদি আমরা ধরি 7 দিন, কয় দিন? 7 দিন। তাহলে প্রতিদিন কয় ঘন্টা করে কাজ হয়? 8 ঘন্টা করে। তাহলে 27 56, 27 কত হচ্ছে? 56। স্বাভাবিক মজুরি কয় টাকা করে? 10 টাকা করে। তাহলে 10 দিয়ে যদি আমরা গুণ করি
তাহলে কত হচ্ছে 560। এটা যদি তারা স্বাভাবিক কাজ করে এক সপ্তাহে তাহলে পাবে কত 560 টাকা। কয় টাকা পাবে 560 টাকা। তাহলে 16তে বলা আছে সাপ্তাহিক মূল মজুরির পরিমাণ কত, তাহলে কিন্তু উত্তর আমরা অলরেডি পেয়ে গেছি 560 টাকা। তাহলে 16 হলো গ, 16 গতে আছে 560 টাকা। কত আছে 560 টাকা। এরপর দেখবো আমরা 17তে কি বলা আছে, জন প্রতি ওভারটাইম মজুরির পরিমাণ কত, জন প্রতি ওভারটাইম মজুরি পরিমাণ কত। তাহলে এখানে মোট কয় ঘন্টা কাজ হয়েছিল, স্বাভাবিক কাজ হয়েছিল 56 ঘন্টা। কয় ঘন্টা 56 ঘন্টা, কিন্তু বলছে যে মোট কাজ হয়েছে 70 ঘন্টা। কত ঘন্টা 70 ঘন্টা। তাহলে আমরা 70 থেকে 56 বিয়োগ করি, 56 বিয়োগ করলে কত হচ্ছে 70 থেকে 50 থেকে 70 বিয়োগ করলে 20, এখানে হচ্ছে এদিকে 4 ওইদিকে 10, 14 ঘন্টা। কয় ঘন্টা 14। তাহলে 14 কে আমরা কত দিয়ে গুণ করবো 20 দিয়ে গুণ করবো। কত দিয়ে 20 দিয়ে। তাহলে 14 দিয়ে গুণ 28 আর এখানে শোনো 280, 280 টাকা, 280 টাকা। তাহলে ওভার টাইম যেহেতু দ্বিগুণ 20 টাকা করে, তাহলে আমাদের 17 উত্তর আছে 280 টাকা কতে। কোথায় আছে কতে 280 টাকা। কত টাকা 280 টাকা। তাহলে আমরা উত্তর পাচ্ছি 16 গ 560 টাকা, 17 ক 280 টাকা। উত্তরগুলো তোমরা সবাই মিলাই নিও। তাহলে আমরা 17 পাইলাম, আমরা এখন মিশাই দেয়। এখন আমরা চলে যাব 18 নম্বরে। কয় নম্বর, আচ্ছা 18টা করে যেহেতু থিওরি। 18টা আমরা দেখতে পাচ্ছি অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো কি, অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য কি। প্রতিটা প্রতিষ্ঠানের কিন্তু বৈশিষ্ট্য আছে, সেরকম অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য আছে। অংশীদারি ব্যবসা কিন্তু চুক্তি ছাড়া হয় না, তাহলে চুক্তি নির্ভর। কি নির্ভর, চুক্তি নির্ভর। তার বলছে অসীম দায় না, কখন অংশীদারি ব্যবসায়ের দায় অসীম না, সীমাবদ্ধ। বলছে বাধ্যতামূলক নিবন্ধন, অবশ্যই বাধ্যতামূলক নিবন্ধন। তাহলে 1 হলো চুক্তি নির্ভর আর 3 হলো বাধ্যতামূলক নিবন্ধন। তাহলে 18 পথে আছে 1 আর, তাহলে 18 খ 1 ও 3। তাহলে আমাদের কি চুক্তি নির্ভর এবং বাধ্যতামূলক নিবন্ধন, চুক্তি নির্ভর ও বাধ্যতামূলক নিবন্ধন, এই দুইটা। বাধ্যতামূলক নিবন্ধন, ঠিক আছে। তাহলে আমরা একটু বিষয় দেয়। তাহলে 18 হচ্ছে ক, চুক্তি নির্ভর ও বাধ্যতামূলক নিবন্ধন 1 ও 3। উত্তর হলো কি ক। আমরা 19 নম্বরে যাই। 19 নম্বর খুব সহজ একটা প্রশ্ন দিয়েছে, একবারে ইজি। পাবলিক লিমিটেড কোম্পানি কমপক্ষে কতজন উদ্যোক্তা থাকা প্রয়োজন। ক নম্বর 2 জন, খ নম্বর 7 জন, গ নম্বর 10 জন, ঘ আছে 20 জন। আমরা সবাই জানি পাবলিক লিমিটেড কোম্পানি কমপক্ষে কতজন উদ্যোক্তা থাকা প্রয়োজন। এখানে উত্তর হলো 7 জন। কয়জন 7 জন। তাহলে 7 আছে খতে। তাহলে 19 এর উত্তর হবে খ। 19 এর উত্তর খ, কতজন 7 জন। কয়জন 7 জন। এরপর আমরা যাই 20 নম্বরে। 20 নম্বর খুব সহজ প্রশ্ন দিয়েছে। 20-এ বলছে কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণকারীদের কি বলে। যারা কোম্পানি একবার তৈরি করবে, মানে শুরু করবে, চালু করবে, উদ্যোগ গ্রহণ করে বা পরিকল্পনা করে, তাদেরকে বলে প্রবর্তক। তাদের কি বলে প্রবর্তক। আর উত্তরটা কতেই আছে প্রবর্তক। এখানে বলছে পরিচালক, মালিক, শেয়ার হোল্ডার, কোনোটাই না। উত্তর হবে ক, প্রবর্তক। উত্তর ক, কে হবে প্রবর্তক। প্রবর্তক, ঠিক আছে। এবার যাই আমরা 21 নম্বরে। কয় নম্বর 21 নম্বরে। 21 নম্বরে ছোট্ট একটা অঙ্ক দিয়েছে, বলছে 3-এর 5 অংশ, 3-এর 5 অংশ, 5 অংশ বেতন প্রদান সমান সমান দেওয়া আছে 18,000 টাকা। কত টাকা 18,000 টাকা। মানে এই যে 5 ভাগের 3 ভাগ সমান সমান 18,000 টাকা হলে মোট বেতন কত। তাহলে আমাদের 5 ভাগে 3 অংশ দেওয়া আছে 18,000 টাকা। তাহলে যেটা যে অংশ দেওয়া আছে তা কি করব, সেটা দ্বারাই ভাগ করব। তাহলে 18 কে আমরা 3 দিয়ে ভাগ করব। আর আমাদের কি দরকার, মোট বেতন দরকার। তাহলে 5 দিয়ে গুণ করব আমরা, যেহেতু 5 অংশ মোট। তাহলে 3 6 18, 3 6 কত 18, 6,000 কে 5 দিয়ে গুণ করলে 5 6 30। তাহলে 30,000 টাকা। কত টাকা 30,000 টাকা। আমাদের উত্তর 30,000 টাকা।
তাহলে আমরা এখন দেখি 30,000 টাকা কোথায় আছে। তাহলে 21-এর ঘতে আছে 30,000 টাকা, 21-এর ঘতে আছে 30,000 টাকা। কত টাকা? 30,000 টাকা। আশা করি উত্তরটা তোমরা মিলাই নিবা। আমরা এবার 22-এ যাই। 22 নম্বর আমরা কি দেখতে পাচ্ছি? 22 নম্বর অনেকটা থিওরি রিলেটেড। 22-এ দেখতে পাচ্ছি বহির্দায় কি? বহির্দায়, এই বহির্দায় হলো আমাদের চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, সবগুলা দায় মিলে একসঙ্গে হয়ে যায় কি? বহির্দায়। সবগুলা মিলে কি? বহির্দায়। তাহলে আমরা আগে পড়ি। 1 নম্বরে বলা আছে প্রতিষ্ঠানের সম্পত্তির উপর তৃতীয় পক্ষের পাওনা। আচ্ছা, আমাদের সম্পত্তির উপর কারো যদি পাওনা থাকে তাহলে সেটা কি দায় না? অবশ্যই দায়। তার মানে এটা হবে, এটা একটা দায়ের অংশ। তাহলে এই বহির্দায়ের মধ্যে ঢুকবে এটা। তারপরে 2 নম্বরে বলা আছে মোট চলতি দায় ও দীর্ঘমেয়াদী ঋণ। মোট চলতি দায় ও দীর্ঘমেয়াদী ঋণ, এটাতে 100% হবেই। 3 নম্বরে বলা আছে এর পরিমাণ মূলধন তহবিলের সমপরিমাণ হওয়া উচিত। কখনো হবে না। এল আর ওই যে সমান হতে হবে এমন কিন্তু কথা না। তাহলে উত্তর আমরা পেয়ে গেছি উপরে 1 ও 2। 1 ও 2। তাহলে 1 ও 2 আছে কততে? 1 ও 2 আছে ক নম্বরে আছে? কোথায় আছে? 22-এর ক। 1 ও 2। 1 ও 2, ঠিক আছে। তার মানে কোনটা হলো? প্রতিষ্ঠানের সম্পত্তির উপর তৃতীয় পক্ষের পাওনা আর মোট চলতি দায় ও দীর্ঘমেয়াদী ঋণ, এটাই আমাদের উত্তর। আমরা এবার 23 নম্বরে যাব। 23 নম্বর থিওরি। 23 নম্বরে বলা আছে কোনটি বিক্রয় ও পরিখরচের অন্তর্ভুক্ত? বিক্রয় মানে বিক্রয় রিলেটেড। কি রিলেটেড? বিক্রয় রিলেটেড। কোন একটা পণ্য যদি আমরা বিক্রি করি তার সঙ্গে যে খরচটা থাকে, যেরকম তার যে দোকান ভাড়া থাকে, এরকম যদি আমাদের কোনো বিক্রয় পরিবহন তার সঙ্গে দেওয়া লাগে সেটা, তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা পণ্যটা প্রচার করতে যাব, এটাও কি আমাদের বিক্রয় সংক্রান্ত খরচ। তাহলে এখানে বিক্রয় উপরি খরচ অন্তর্ভুক্ত হচ্ছে কোনটা? বিজ্ঞাপন খরচ, গ্যাস ও জ্বালানি, কারখানা বীমা, কারখানা ভাড়া। গ্যাস ও জ্বালানি এটা কারখানা রিলেটেড, কারখানা বীমা এটাও কারখানা রিলেটেড, কারখানা ভাড়া এটাও কারখানা রিলেটেড। তাহলে আমরা এখন পাচ্ছি বিজ্ঞাপন খরচ। কি খরচ? বিজ্ঞাপন খরচ। এটা হলো বিক্রয় সংক্রান্ত। তাহলে উত্তর হলো 23-এর ক, বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচ, খরচ, ঠিক আছে। এবার 24 নম্বর দেখি আমরা। 24-এ কি বলা আছে? 24-এ দেখতে পাচ্ছি অঙ্ক আছে, উদ্দীপক দেওয়া আছে 24 ও 25। 24 ও 25 নম্বর আমাদের উদ্দীপক বরাবর 24 এবং 25 নম্বর অ্যান্সার করতে হবে। তাহলে আমরা একটু বিষয় নেই, যেহেতু অঙ্ক করতে হবে আমাদের। 24 ও 25। 24 নম্বর দেখতে পাচ্ছি এটা একটা অনুপাত। এটা হলো আমাদের রাম, রহিম ও জন যথাক্রমে 3 লাখ টাকা, 2 লাখ টাকা এবং 1 লাখ টাকা মূলধন নিয়ে অংশীদারি ব্যবসা শুরু করে। এটা একটা অংশীদার অধ্যায়ের অঙ্ক, এখান থেকে দিয়েছে। তাহলে রাম নিয়েছে 3 লাখ টাকা। রামের কত? মূলধন হলো 3 লাখ। রামের 3 লাখ। তারপরে রহিমের কয় লাখ? 2 লাখ। রহিমের 2 লাখ। আর আছে কে? জনের হলো 1 লাখ। জনের কয় লাখ? 1 লাখ। ঠিক আছে। এখন বলা আছে এ নিয়ে তারা ব্যবসা শুরু করছে। রহিম ব্যবসা পরিচালনার জন্য বার্ষিক 36,000 টাকা বেতন পাবে। কে পাবে? রহিম পাবে। আচ্ছা পাক, রহিম বেতন পাবে। মূলধনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। হ্যাঁ, করতে হবে। বছর শেষে মুনাফার পরিমাণ ছিল 1,50,000 টাকা। বছর শেষে মুনাফা আছে 1,50,000 টাকা। কত টাকা? 1,50,000 টাকা। এটা কি দেওয়া আছে? মুনাফা দেওয়া আছে। এখন বলছে উক্ত বছরে মূলধন অনুপাতে বন্টিত হলে রহিম কত টাকা মুনাফা পাবে। মানে এই যে মুনাফাটা আছে, 3 জনের ভিতর কি অনুপাতে বন্টিত হবে? এই মূলধন অনুপাতে। কি অনুপাতে? মূলধন অনুপাতে। তাহলে আমরা মূলধনের একটা অনুপাত তৈরি করে নিই। 3 লাখ আছে একজনের আছে কত? 2 লাখ। পরের জনের, তারপরের জন আছে কত? 1 লাখ। তাহলে আমরা সব শূন্যগুলা কাটে দিই, যেহেতু একই সমান শূন্য। তাহলে 3, 2 আর কত? 1। তাহলে রামের হচ্ছে 3, রহিমের হচ্ছে 2 আর জনের হচ্ছে কত? 1। তাহলে আমরা চাইছে কার? বলছে উক্ত বছরের মূলধন অনুপাত বন্টিত হলে রহিম কত টাকা মুনাফা পাবে। রহিম কত টাকা মুনাফা পাবে? তাহলে রহিম কত অংশ পাবে? 2 অংশ পাবে। কত অংশ পাবে? 2 অংশ। তাহলে আমরা অংশের যোগফল দেখতে পাচ্ছি 3, 2, 5, 5 আর 1 6। কত পাচ্ছি? 6। আর আমরা রহিম পাবে কত? 2। তাহলে আমরা এখন যে মুনাফাটা সেটাকে আমরা ক্যালকুলেশন করে নেই। 1,50,000 টাকা গুণন রহিমের অংশ হলো 2 আর মোট অনুপাত কত? অনুপাতের যোগফল হলো 6। কত? 6। তাহলে আমরা এখানে দেখো 2 তে যদি 6 কাটি তাহলে কত হচ্ছে? 3 দুগুণ 6।
3 দিয়ে যদি 15 কাটি, 3 পাঁচা 15, 3 পাঁচা কত 15, তাহলে কত আছে আমাদের এখানে 50,000 হচ্ছে, কত হচ্ছে 50,000, 50,000 টাকা মুনাফা পাবে কি রহিম। তাহলে 24-এর 50,000 কোথায় আছে, কতই আছে, তাহলে 24-এর ক হবে 50,000 টাকা। কত টাকা 50,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো উত্তরটা। তাহলে 24-এর ক কত টাকা 50,000 টাকা। এরপর দেখি আমরা উদ্দীপকের 25 নম্বর, উদ্দীপকের মূলধনের সুদ প্রদানের হার উল্লেখ না থাকলে অংশীদারগণ 6% হারে মূলধনের সুদ পাওয়ার অধিকারী। এটা ভুল, অংশীদারগণ মূলধনের সুদ পাওয়ার অধিকারী হবে না। মূলধন হিসাবে মূলধনের সুদ যুক্ত হবে না, মূলধন হিসাবে কি হবে না, মূলধনের সুদ যুক্ত হবে না। তাহলে আমরা উদ্দীপকে যদি মূলধনের সুদ প্রদানের হার উল্লেখ না থাকে, উদ্দীপকে মূলধনের সুদ প্রদানের হার উল্লেখই নাই, কোনো হারই নাই মূলধন, তাহলে কি হবে, অংশীদারগণ মূলধনের সুদ পাওয়ার অধিকারী হবে না, মূলধন হিসাবে মূলধনের সুদ যুক্ত হবে না। এই দুটো কি আছে আমাদের নিচে, তাহলে কোনটি সঠিক, 2 এবং 3, 2 ও 3, তাহলে 2 ও 3 কোথায় আছে, 25-এর গতে, 25-এর গতে 2 ও 3, ঠিক আছে। তাহলে আমরা একটু অঙ্কটা মিশিয়ে নিই। এরপরে চলে যাবো আমরা 25-এর পর 26 নম্বরে। 26 নম্বরে থিওরির মতো প্রশ্ন আসছে। 26-এ বলা আছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রথম ও প্রধান উদ্দেশ্য কোনটি। প্রথম এবং প্রধান উদ্দেশ্য, আমরা জানি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের দুইটা উদ্দেশ্য, একটা হলো ব্যয় নিয়ন্ত্রণ, একটা হলো ব্যয় নির্ধারণ ও ব্যয় নিয়ন্ত্রণ। তার মানে এই প্রশ্ন দেখা যাচ্ছে কতে আছে ব্যয় নির্ধারণ, কতে আছে ব্যয় নিয়ন্ত্রণ। এখন বলছে ব্যয় হিসাব বিজ্ঞানের প্রথম ও প্রধান উদ্দেশ্য কোনটি। তাহলে আমরা যেহেতু প্রথমে আমরা ব্যয় নির্ধারণ পাই, কি পাই, ব্যয় নির্ধারণ পাই, সেই হিসাব থেকে আমরা 26-এর ক উত্তর দিতে পারি। 26-এর ক উত্তর দিতে পারি যে ব্যয় নির্ধারণ, কারণ এখানে দুইটাই কিন্তু উদ্দেশ্য, ব্যয় নির্ধারণ ও ব্যয় নিয়ন্ত্রণ দুইটাই, ঠিক আছে। তাহলে আমরা ব্যয় নির্ধারণটাই ধরবো, যেহেতু এটা প্রথমে আসে, ব্যয় নির্ধারণ, ঠিক আছে। তাহলে আমরা 27 নম্বরে চলে যাই। 27 নম্বর আমরা দেখতে পাচ্ছি পণ্যের মূল্য ক্রমাগত বৃদ্ধি পেতে থাকলে মজুদ পণ্যের হিসাব গ্রহণে কোন পদ্ধতি অধিকতর উপযোগী। আচ্ছা, পণ্যের মূল্য যদি অধিকতর বৃদ্ধি পেতে থাকে তাহলে কোন পদ্ধতি উপযোগী। ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা, দেখা যাচ্ছে প্রথমের একটা পণ্য আমি 5 টাকা দামে কিনছি, কয় টাকা দামে কিনছি, 5 টাকা। পরেরটা কিনছি আমি 10 টাকা দামে, কয় টাকা দামে, 10 টাকা দামে। তারপরেরটা কিনছি আমি 15 টাকা দামে। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু ফার্স্ট ফিফো পদ্ধতি, ফিফোতে কি হয়, আগেরটা আগে বিক্রি হয়ে যায়, আগেরটা কি আগে বিক্রি হয়ে যায়, তাহলে আমরা কম দামে জিনিসটা বিক্রি করতেছি, তাহলে প্রতিষ্ঠানের জন্য উপযোগী হবে না। যদি আমরা বেশি দামে জিনিসটা বিক্রি করি এখন, তাহলে তো একই দামে বিক্রি হতে হবে, তাহলে প্রতিষ্ঠানে কি লস হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে বলছে পণ্যের মূল্য ক্রমাগত বৃদ্ধি পেতে থাকলে মজুদ পণ্যের হিসাব করুন কোন পদ্ধতি অধিকতর উপযোগী হবে। আগে আসলে আগে যায় পদ্ধতি, আগে আসলে আগে যায় পদ্ধতি মানে হলো ফিফো পদ্ধতি। তাহলে উত্তর আমরা পেয়ে গেছি 27-এর কতে, কারণ আমরা আগের পণ্য আগে বিক্রি করব। তাহলে 27-এর ক উত্তর কি পদ্ধতি, আগে আসলে আগে যায়, আগে আসলে আগে আগে যায়, আগে আসলে আগে যায় মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি। এবার 28 নম্বর দেখি আমরা। 28-এ কি বলা আছে, কোম্পানির স্মারকলিপিতে উল্লেখ থাকে, কোম্পানির স্মারকলিপি তার মানে একটা তার দলিল বা, তাহলে কোম্পানির স্মারকলিপিতে উল্লেখ থাকে মূলধনের পরিমাণ, হ্যাঁ থাকতে পারে, শেয়ারের সংখ্যা থাকতে পারে, পরিচালকদের সংখ্যা, সব করা হবে এই প্রশ্নের উত্তর। তাহলে কোম্পানির স্মারকলিপিতে উল্লেখ থাকে মূলধনের পরিমাণ, শেয়ারের সংখ্যা, পরিচালকদের সংখ্যা। তাহলে 1, 2, 3 উভয়, তাহলে 1, 2, 3 আছে 28-এর ঘতে, 28-এর ঘতে 1, 2, 1, 2, 3। তাহলে কয়টা উত্তর আমাদের, 1, 2, 3 উভয়, তাহলে আছে 28-এর ঘতে। এবার চলে যাবো আমরা 29 নম্বরে। কয় নম্বর যাব, 29 নম্বর। আমরা দেখতে পাচ্ছি 29-এ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে উত্তোলনের সুদ কি নির্দেশ করে।
আচ্ছা, অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে উত্তোলনের সুদ কি? অংশীদারি প্রতিষ্ঠান থেকে কোনো ব্যক্তি বা অংশীদার যদি উত্তোলন করে নিয়ে যায়, তাহলে সেই কোম্পানিটার জন্য কি হবে উত্তোলনের সুদ? অবশ্যই মনে করবো, প্রতিষ্ঠান থেকে যদি উত্তোলন করে নিয়ে যাচ্ছে, যে উত্তোলনের সুদটা আমাদের কি হতে পারে? প্রতিষ্ঠানে কিন্তু খরচ হবে? কখনো না। প্রতিষ্ঠানে কি দায় হবে? না, কখনো না। প্রতিষ্ঠানে কি সম্পদ? তাও না। কেউ যদি প্রতিষ্ঠান থেকে নিয়ে যায়, উত্তোলন করে টাকা নিয়ে গেল 10,000, সেখান থেকে যদি 10% সুদ দেয়, সেই সুদের টাকাটা প্রতিষ্ঠানের জন্য কি হবে? আয় হয়ে যাবে। কি হবে? আয় হবে। তাহলে আমরা গতে আছে সম্পদ, গতে আছে খরচ, গতে আছে আয়, গতে আছে দায়। তাহলে গড় উত্তর আমরা ধরে নেব, গতে আছে, গতে কি আছে? আয় আছে। তাহলে আমরা উত্তর ধরবো আয়। উত্তর আমাদের কি? আয়। সর্বশেষ প্রশ্ন 30 নম্বর। কত নম্বর? 30 নম্বর। দেখতে পাচ্ছি আমরা, মজুদ বলতে বোঝায়, মজুদ বলতে বোঝায়, মজুদ বলতে কি বোঝাবে? যেহেতু এটা আমাদের হিসাব রক্ষণ পদ্ধতির অঙ্ক, ওই ফিফুলি অধ্যায়ের মজুদ বলতে বোঝাচ্ছে আমরা দ্রব্যাদি সংরক্ষণ, বিভিন্নভাবে মালামাল সংরক্ষণ, দ্রব্য সেবার সংরক্ষণ, সেবার সংরক্ষণ। মজুদ বলতে বোঝায় এখানে পণ্য সংরক্ষণ করতে হবে। এখানে মালামাল বলতে অনেক কিছু বোঝাচ্ছে, কারণ মালামালটা হবে না। পণ্য বলতে এখানে দ্রব্যাদি বা পণ্যকে বোঝায়। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে ক। এরপরেরটা আছে দ্রব্য সেবার সংরক্ষণ হবে না। যদি সেবা না থাকে তাহলে দ্রব্য থাকলে হয়তো সেবার সংরক্ষণ, এটা তো হবেই না। তাহলে 30-এর হবে ক, দ্রব্যাদি সংরক্ষণ। 30-এ কি হবে? ক। 30-এর উত্তর ক, দ্রব্যাদি সংরক্ষণ। দ্রব্যাদি সংরক্ষণ। আশা করি তোমরা সবাই উত্তরগুলো বুঝতে পারছো, এবং তোমরা যে পরীক্ষা দিয়েছো তোমাদের প্রশ্নের সঙ্গে মিলাই নিও। দুই একটা ভুল হতে পারে, যেহেতু আমিও থিওরিটা অত ব্যয় করি না, যেহেতু থিওরি দুই একটা প্রশ্নের উত্তর তোমরা মিলাই নিবা। আশা করছি সবারই পরীক্ষা ভালো হয়েছে। এই তো সমাধান দেওয়া হলো। সবাই ভালো থাকো। পরবর্তী আবার কোনো ক্লাসে তোমাদের স্বাগত। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।